নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব মার্ক্সবাদ বনাম গণতান্ত্রিক সমাজবাদ, মার্কসিস্ট ভার্সেস ডেমোক্রেটিক অফ সোশ্যালিজম। মার্ক্সবাদ ফলোয়াররা মার্ক্সবাদকে একটা বৈজ্ঞানিক মতবাদ বলে থাকে এবং মার্ক্সবাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স উল্লেখ করেছেন পৃথিবীর ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই যে মার্ক্সবাদের যে শ্রেণী সংগ্রামের ইতিহাস, এখানে মার্ক্সবাদ তার ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ প্রয়োগ করে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেছেন 1848 সালে। তো এই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স দেখিয়েছেন যে মানব ইতিহাসের যে বিবর্তন ধারা, যে মানব ইতিহাসের যে ধারা এক ধাপ থেকে আরেকটা ধাপের পরিবর্তন ঘটে বিপ্লবের মাধ্যমে, এবং সে বিপ্লব সংগঠিত করে ধনবান শ্রেণী ভার্সেস প্রলেতারিয়েট শ্রেণী। এখানে মার্ক্স বলেছিলেন দাস ক্যাপিটালের প্রথমে ছিল প্রিমিটিভ কমিউনিজম, আদিম সাম্যবাদী সমাজ। তারপরে এসেছে আদিম সাম্যবাদী সমাজে যখন ব্যক্তিগত সম্পত্তির আবিষ্কার হয়, ইন্ডিভিজুয়াল প্রপার্টি হয়, তখন রাষ্ট্র গঠন করে, তখন রাষ্ট্র সৃষ্টি হয়। তারপর গড়ে ওঠে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থাতে মানুষকে দাসের মতন খাটাতে শুরু করে। এই যে স্ল্যাব সোসাইটি, এই স্ল্যাব সোসাইটি প্রথম স্ল্যাবরা বিদ্রোহ করে যে রুম সিভিলাইজেশনের স্পার্টাকারের নেতৃত্বে। তাহলে স্ল্যাব সোসাইটির পতনের পর গড়ে ওঠে ফিউডাল সোসাইটি, যে সামন্তত্ব সমাজ। এই সমাজে স্ল্যাব মানে দাসরা জমির সঙ্গে আষ্টিপৃষ্টি জড়িত হয়ে পড়ে এবং স্ল্যাব সোসাইটি থেকে তাদের জীবন জীবিকার আংশিক উন্নতি হয়। এবং এই ফিউডাল সোসাইটির ভাঙার পর আরেকটা সোসাইটি গড়ে ওঠে, যে আমরা ফ্রান্স রেভলিউশন 1789 দেখতে পাই। ফ্রান্স রেভলিউশন, যেখানে সাম্য, মৈত্রী, স্বাধীনতার জয়গান গেয়ে যে নতুন এক বুর্জোয়া সমাজ প্রতিষ্ঠিত হয়, মার্ক্স এটাকে নাম দিয়েছেন ক্যাপিটালিস্ট সোসাইটি। তাহলে দেখুন, প্রলেতারিয়েট প্রিমিটিভ কমিউনিজমের পর দাস সমাজের পর ফিউডাল সোসাইটি বল ক্যাপিটালিস্ট সোসাইটি বা পুঁজিবাদী সমাজেরই আবার আসবে যে সোশ্যালিস্ট সোসাইটি, তারপর আসবে কমিউনিস্ট সোসাইটি। এখানে মার্ক্সের 1871-72 সালে তিনি ক্রিটিক অফ গুথা প্রোগ্রামে তিনি সোশ্যালিস্ট সোসাইটির পরবর্তী ধাপকে তিনি কমিউনিস্ট সোসাইটি উল্লেখ করেছেন। তাহলে মার্ক্সের এই যে বিবর্তন, এই যে এক সোসাইটি থেকে আরেক সোসাইটির যে পরিবর্তন, এটাকে বলা হচ্ছে গুণগত পরিবর্তন। মার্ক্স বলেছেন এই পরিবর্তন হচ্ছে সংগ্রাম, বিপ্লব। শোষিত সমাজ, শোষিত শ্রমজীবী মানুষ বিদ্রোহ করে, বিপ্লব সংগঠিত করে তার শোষকের বিরুদ্ধে এবং নতুন সমাজ স্থাপন করে। তো এইখানে মার্ক্সের যে এই হিস্টোরিক্যাল ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের মধ্যে দেখা যায় যে প্রত্যেকটা সমাজের মধ্যে দুটো শ্রেণীর অস্তিত্ব থাকবে এবং শোষিত শ্রেণী বিদ্রোহ করে তারা ক্ষমতা দখল করবে এবং পুরাতন তন্ত্রকে তারা ভেঙে গুড়িয়ে দেবে। তার মার্ক্সের তত্ত্বের মধ্যে আমরা দেখতে পাই শ্রেণী সংগ্রাম তত্ত্ব, বিপ্লব তত্ত্ব এবং ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদে তিনি শুধু অর্থনৈতিক কাঠামো দিয়ে সমাজ পরিবর্তনকে ব্যাখ্যা করেছেন। এখানে মানব ইতিহাসে ব্যক্তির কোনো স্থান নেই। যে মার্ক্সের উত্তরসূরি লুই আলথুসার তিনি উল্লেখ করেছেন যে মার্ক্সের যে 1850 সালের পর থেকে মার্ক্স টোটালি স্ট্রাকচারালিজম, এখানে কোনো ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ব্যক্তি এখানে হাতের পুতুল। সমাজ বিবর্তন, সমাজ প্রগতি, যে বৈপ্লবিক পরিবর্তন ঘটে এগিয়ে যায়,
এখানে ব্যক্তির কোনো প্রাধান্য নেই, ভূমিকা নেই। তারপর মার্ক্সবাদের এখানে এসে এখানে আর একটা লেনিনের যে লাস্ট একটা যে বই, লেনিনের যে রাষ্ট্র বিপ্লব, স্টেট অ্যান্ড রেভলিউশন বইয়েতে উল্লেখ করেছেন যে মার্ক্সের যে তার ফিলোসফিকে সাপোর্ট করে তিনি উল্লেখ করেছেন যে ব্যক্তিগত সম্পত্তি থেকে রাষ্ট্রের উদ্ভব, অতএব রাষ্ট্র একদিন শুকিয়ে যাবে, মানে রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে, 1 নম্বর। 2 নম্বর কথা বলেছেন এই সমাজ বিপ্লব সংগঠিত করবে এক ভ্যানগার্ড কমিউনিস্ট পার্টি, এবং প্রলেতারিয়েট কমিউনিস্ট পার্টি রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে এখানে ইন্ডিভিজুয়ালের কোনো ফাংশন নেই, এখানে রাষ্ট্রের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের কোনো মূল্য নেই। 2 নম্বর কথা বলা হয়েছেন লেনিন যে এক একটা স্তর যে মার্ক্সের কথায় সমর্থন করে তিনি রাষ্ট্র বিপ্লবের যে পর্যায়ে তিনি ব্যক্তিগত সম্পত্তির অবলুপ্তি ঘটিয়ে কীভাবে সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে তিনি কমিউনিস্ট সমাজে রূপান্তরিত হবে বা অগ্রগতি হবে দান্দিক প্রক্রিয়াতে, এটাও তিনি উল্লেখ করেছেন। তাহলে মার্ক্সবাদের যে বিশুদ্ধ স্টেট অ্যান্ড রেগুলেশন বা কমিউনিস্ট ম্যানিফেস্টো বা দাস ক্যাপিটাল, এগুলোর পর্যালোচনা করলে দেখা যায় যে মার্ক্সের লেনিনের যে স্টেট রেগুলেশনের মধ্যে দেখা যায় মার্ক্স সমাজকে 2টো শ্রেণীতে বিভক্ত করেছেন, শোষক ও শোষিত বা প্রলেতারিয়েট এবং বিপ্লবের মাধ্যমে প্রলেতারিয়েট ক্ষমতা দখল করে সমাজ পরিবর্তন সংগঠিত করে, তা বিপ্লব, শ্রেণী সংগ্রাম এবং রাষ্ট্রের অবলুপ্তি। এবং তিনি আরও উল্লেখ করেছেন যে শ্রমিকরা কীভাবে শোষিত হয়, তিনি সারপ্লাস ভ্যালুর কথা উল্লেখ করেছেন। তিনি বিনিময় প্রথা হিসেবে শ্রমমানের গুরুত্ব দিয়েছেন, যেখানে 5 ইউনিট লেবার যে বিনিময় প্রথা কীভাবে হয়, 5 ইউনিট লেবার তাহলে ইকুয়াল মান হবে। তিনি শ্রমমূল্য তত্ত্বের উপর যে সারপ্লাস ভ্যালু তত্ত্বটাও তিনি ব্যাখ্যা করেছেন। যাই হোক, মার্ক্সের জীবিত অবস্থা থেকে 1870 সালের পর থেকেই 1980-তে ধরেন 1880-তেই মার্ক্সের সংশোধনের যে সারপ্লাস ভ্যালু, যে শ্রেণী সংগ্রাম তত্ত্ব, বিপ্লব তত্ত্ব, এগুলো বিরোধিতা করে আমরা জার্মানিতে দেখতে পাই এডওয়ার্ড বার্নস্টাইনের তার গণতান্ত্রিক সমাজবাদের একটা তত্ত্ব দিয়েছেন। তারপরে দেখতে পাই ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আমরা দেখতে পাই ফেবিয়ান সোসাইটি গঠন করেছে বার্নার্ড শ প্রমুখরা। তারা ফেবিয়ান সোসাইটি তারা গঠন করে তারা মার্ক্সের অ্যান্টি একটা থিসিস স্থাপন দিয়েছেন। তারপর দেখতে পাই জিডিএইচ স্কুল, তিনি কীভাবে গিল্ড সোসাইটি সমাজবাদ স্থাপন করার জন্য কথা উল্লেখ করেছেন। তাহলে মার্ক্সবাদের বিরোধিতা করে বিকল্প একটা যে সমাজ চেতনা মানে মতবাদ তৈরি করেছিলেন, এই চেতনাটাকে বলা হয় গণতান্ত্রিক সমাজবাদ। এটাও 3টে শ্রেণীতে বিভক্ত: এডওয়ার্ড বার্নস্টাইনের সংশোধনবাদ বা সোশ্যাল ডেমোক্র্যাট, ফেবিয়ানদের সোশ্যাল ডেমোক্র্যাট এবং গিল্ড সোসাইটির সোশ্যাল ডেমোক্র্যাট। তারা 3টা থটেরই কিছু কিছু মিল আছে। তো তারা বলেছেন যে রাষ্ট্র শুকিয়ে যাবে না, সমাজ বিবর্তনে রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ রাষ্ট্র হচ্ছে একটা ম্যানেজমেন্টের কাজ। রাষ্ট্র সম্পদকে প্রাইভেট সেক্টর থেকে গভর্নমেন্ট সেক্টরে নিয়ে গিয়ে ইকোনমিক্যালি যে ডিস্ট্রিবিউট করা, যে অর্থনৈতিকভাবে ডিস্ট্রিবিউট করাও মালিকের কাজ, রাষ্ট্রের কাজ। রাষ্ট্র সোশ্যাল ম্যানেজমেন্ট, প্রলেতারিয়েট শ্রেণীদের, শ্রমজীবী মানুষদের রক্ষা করার একটা বিরাট ভূমিকা পালন করে রাষ্ট্র। তাই নাম্বার 1 তারা বলছে, তাদের বলা হয় ইভলিউশনারি, আর মার্ক্সবাদকে করে রেভলিউশনারি। তাই তাদের প্রথম সত্য হচ্ছে রাষ্ট্রের কোনো বিলুপ্ত হবে না, রাষ্ট্র শ্রমজীবী মানুষদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নাম্বার 1। নাম্বার 2 তারা বলেছেন ধীর গতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে। ধীরে ধীরে মানুষকে সচেতন করে প্রাইভেট প্রপার্টিগুলো ধীরে ধীরে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে গেলেই এবং শ্রমজীবী মানুষদের অধিকার যদি পার্লামেন্টে প্রতিনিধিত্ব প্রেরণ করা যায় এবং শ্রমজীবী মানুষদের জন্য আইন প্রণয়ন করা যায়, তাহলে ধীরে ধীরে এই প্রাইভেট প্রপার্টি বিলুপ্ত ঘটবে এবং ধীরে ধীরে রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে।
তাহলে নাম্বার 1 তারা রাষ্ট্রের পক্ষে, 2 নাম্বার তারা মাল্টি পার্টি সিস্টেম গণতন্ত্রের পক্ষে, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি প্রাইভেট প্রপার্টিকে ক্ষমতা দখল করে প্রাইভেট প্রপার্টিকে তিনি রাষ্ট্রীয় প্রপার্টি বানানোর তারা কথা বলেছেন। নাম্বার 3 হচ্ছে তারা মাল্টি পার্টি সিস্টেম বিশ্বাস করে, বহুমুখী গণতন্ত্র। তারা হচ্ছে ব্যক্তির অধিকার সুরক্ষিত করেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সেজন্য তাদের অগ্রাধিকার হচ্ছে গণতন্ত্র, এবং কমিউনিস্টদের যে ভ্যানগার্ড পার্টি সিস্টেম তারা এটা বিশ্বাস করে না। তাহলে তারা রাষ্ট্রবাদ, রাষ্ট্রের অস্তিত্ব বিশ্বাস করে, গণতন্ত্রকে বিশ্বাস করে, একদলীয় বা কমিউনিস্ট পার্টির ভ্যানগার্ড তত্ত্ব বিশ্বাস করে না, তারা মাল্টি পার্টি সিস্টেম বিশ্বাস করে। এই যে তাদের মৌলিক বিষয়, এবং পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছে, রাষ্ট্রের রেল, বন্দর, বড় বড় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রায়ত্তকরণের কথা তারা বলেছে, তারা বলেছে রাষ্ট্রায়ত্তের কথা বলেছে, এবং তারা এখানে ব্যক্তি ইন্ডিভিজুয়াল গুরুত্ব দিয়েছেন। এবং তারপর এই যে মূল কথা তাদের মূল কথা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র, তারা এভলিউশনারি সিস্টেম বিশ্বাস করে 1, 2 নম্বর তাদের রাষ্ট্রের অস্তিত্ব বিশ্বাস করে 2, তারপর 3 তারা গণতান্ত্রিক, তারা রাষ্ট্রীয় মালিকানা তত্ত্ব বিশ্বাস করে, শ্রমিক সংগঠন বা শ্রমজীবী মানুষদের প্রতিনিধিত্ব প্রেরণের কথা তারা উল্লেখ করে, এবং তারা বিপ্লব তত্ত্বকে তারা বিশ্বাস করে না। মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব তারা বিশ্বাসী নয়, এবং মার্ক্সের যে এডওয়ার্ড বাইনস্টাইনের মার্ক্সের যে সারপ্লাস ভ্যালু তত্ত্বকে বিরোধিতা করে তিনি বলেছিলেন যে সারপ্লাস ভ্যালু সব জায়গায় কার্যকর নয়, কারণ অনেক সময় জমির মূল্য বেড়ে যায় বা হঠাৎ করে কোনো ব্যক্তির আবিষ্কার করতে পারে অনেক কিছুই, সেই আবিষ্কারে তার মুনাফা অর্জন করতে পারে, তার কর বৃদ্ধি পেতে পারে, তার আয় বেশি বৃদ্ধি পেতে পারে, একটা যে কোনো আবিষ্কারে সভ্যতা গতিগত পাল্টে দিতে পারে, এখানে সারপ্লাস ভ্যালু নাও থাকতে পারে। তিনি বলেছেন অনেক জায়গাতে শ্রমিক শোষণ কম বেশি হয়, যেখানে আয় বেশি সেখানে শ্রমিক শোষণ কম হয়, তিনি তত্ত্ব দ্বারা দেখিয়েছেন। তারা সারপ্লাস ভ্যালুকে খণ্ডন করেছেন, মার্ক্সের যে ইকুয়াল শ্রমমান তত্ত্বকে তারা খারিজ করে দিয়েছেন, বিনিময় সিস্টেম পদ্ধতিকেও তারা খারিজ করে দিয়েছেন। তাহলে আমরা যে এক সিস্টেম গণতান্ত্রিক সমাজবাদ ভার্সেস মার্ক্সবাদ একটা বৈপ্লবিক চেতনা, এই বৈপ্লবিক চেতনাকে এগিয়ে নিতে গেলে লেনিন বলেছেন একটা সংগঠিত কমিউনিস্ট পার্টির প্রয়োজন, এবং সেই কমিউনিস্ট পার্টি বিপ্লবের অগ্রাধিকার ভূমিকা পালন করবে, এবং কমিউনিস্ট পার্টি এই বিপ্লবকে রক্ষা করবে, এই কমিউনিস্ট শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করবে। গণতান্ত্রিক সমাজবাদ বলে বিপ্লবের প্রয়োজনে, কমিউনিস্ট একক পার্টির প্রয়োজনে তারা একটা ডেমোক্রেটিক সোসাইটির মাধ্যমে তারা সমাজতন্ত্রের কথা বলেছেন। তারা বলেছেন, মার্ক্সবাদ বলেছেন রাষ্ট্র শুকিয়ে যাবে, তারা বলেছেন না, রাষ্ট্র কখনো শুকাবে না, রাষ্ট্র শ্রমজীবী মানুষদের উপকার্থে কাজ করতে বাধ্য, সেজন্য শ্রমজীবী মানুষদের তারা নির্বাচন করতে হবে, পার্লামেন্টে তাদের প্রতিনিধি প্রেরণ করতে হবে। তারা বিপ্লব তত্ত্বে বিরোধী, তারা বিবর্তন তত্ত্বে বিশ্বাসী, ধীরে ধীরে সমাজতন্ত্র সমাজে প্রতিষ্ঠা করা যাবে। তাদের রাষ্ট্রীয় অস্তিত্ব, বিপ্লব, হিংসাত্মক বিপ্লব, শ্রেণী সংগ্রাম তত্ত্ব তারা বিরোধিতা করে, তারা এক সমাজতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে মাল্টিপার্টি সিস্টেমে মতাদর্শ করতে লড়াই করে তারা সমাজের বুকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা চিন্তা করেছেন। মার্ক্স এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট উভয়ই পুঁজিবাদের বিরোধী, শ্রমিক শোষণতন্ত্রের বিরোধী। তারা একই কথা বলে, কোনো ব্যক্তি কর্ম না করে অলস অবস্থা বসে থেকে যদি আয় করে এটাকে তিনি সারপ্লাস ভ্যালু বলেছেন। তাই মার্ক্সের যে একটা তারা প্রতিটি ব্যক্তির তার কর্মসংস্থানের ব্যবস্থা করা তারা বলেছেন। তাহলে এখানে মার্ক্সবাদ এবং ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে একটা মিল আছে। তারা পুঁজিবাদের বিরুদ্ধে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার তারা পক্ষে, এবং তারা শ্রেণী অধিকার করার পক্ষে। কিন্তু প্রবলেম হলো মার্ক্স এবং যে সোশ্যাল ডেমোক্রেটের যে ট্র্যাডিশনাল যে মার্ক্সবাদীরা, সনাতনী মার্ক্সবাদীরা যারা বলে যে মার্ক্সবাদ বৈজ্ঞানিক মতবাদ এবং সোশ্যাল ডেমোক্রেটিক একটা ইউপিটিআর একটা ভাবনা, এটার মধ্যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তবে মার্ক্সবাদের সঙ্গে মার্ক্স একটা ফিলোসফির সঙ্গে সোশ্যাল ডেমোক্রেটের যে তিনটা এই এডওয়ার্ড বার্নস্টাইনের তত্ত্ব, ফেবিয়ান সোসাইটি এবং গিল্ড সোসাইটির যে তাদের টোটাল যে থটের যে ডিফারেন্সটা থাকা সত্ত্বেও যে মডার্ন পোস্ট মার্কসিজম, যে মার্ক্সের লেনিনের পরবর্তীকালে যে মার্ক্সবাদের যে নতুন চর্চা শুরু হয়ে গেছে, যে অ্যান্থনি গ্রামোসি, লুই আলথুসার, তারপর যে লুই আলথুসার, তারপর আধুনিক পোস্ট মডার্নিজমের যে আমরা মিশেল ফুকু, বিনির্মাণের যে তত্ত্ব, মিশেল ফুকু প্রমুখরা একই কথা বলেছেন। মিশেল ফুকু না, অ্যান্থনি গ্রামোসি এবং মিশেল ফুকু, তারা বলেছেন মার্ক্স এখনও শুধু অর্থনৈতিক ভাবনা দিয়ে মার্ক্সবাদকে ব্যাখ্যা করা চলে না। মার্ক্সবাদ এখন পুঁজিবাদ মতাদর্শগতভাবে শ্রমিকদের শোষণ করে, রাষ্ট্রকে পরিচালনা করে পুঁজিবাদ, এবং পুঁজিবাদ নতুন নতুন আবিষ্কারের মতে তাদের সংকট কাটিয়ে উঠে আবার নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে তারা বেঁচে যায়। সেজন্য পুঁজি রাষ্ট্র শাসন করে এখন ধর্ম অস্ত্র দিয়ে নয়, রাষ্ট্র শাসন করে মতাদর্শ দিয়ে। এটা হচ্ছে অ্যান্থনি গ্রামোসি, লুই আলথুসারের মতবাদ। ফ্রাঙ্কফুর্ট স্কুল থট অনেক বেরিয়েছে, লাকাসদের থট বেরিয়েছে তারা, এবং ইউরো কমিউনিজম তারা বলছে, তারা অনেকটা প্রো সোশ্যাল ডেমোক্রেট থটে বিশ্বাস করে যে গণতান্ত্রিক মাল্টিপার্টি সিস্টেমের মধ্যে গণতন্ত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে এবং পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করা যাবে, এবং তারা রাষ্ট্রবাদী। তো এই হচ্ছে মার্ক্সবাদ এবং সোশ্যাল ডেমোক্রেটের মতবাদ। তো আমাদের রাষ্ট্র নির্মাণে আমাদের জওহরলাল নেহরু কিন্তু সোশ্যাল ডেমোক্রেট ছিলেন। তিনি অনেকটা দেখেন আমাদের সংবিধানে যে ডাইরেক্টিভ অফ প্রিন্সিপাল নিয়ম আছে, এখানে কিন্তু সোশ্যালিজমের কথা আছে। এখানে কিন্তু রাষ্ট্র নির্মাণের নির্দেশনা দেওয়া আছে। জওহরলাল নেহরু তো মিক্সড ইকোনমি বিশ্বাস করে, এবং তিনি রাষ্ট্র নির্মাণের জন্য দেখা যায় ইস্পাত কারখানা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ইউনিভার্সিটি, বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ তিনি স্থাপন করেছেন, এবং রাষ্ট্রের বৃহৎ শিল্পগুলো তিনি রাষ্ট্র নিয়ন্ত্রণে রেখেছেন, আর ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলোকে তিনি প্রাইভেট সেক্টর হাতে দিয়েছেন, যারা মিক্সড ইকোনমি। নেহরুয়ান মডেল অনেকটা সোশ্যাল ডেমোক্রেটিক। নেহরু চেয়েছেন কনসাসলি বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে। আজকাল জেরেমি কার্বন, যে স্যান্ডারসন, যে স্যান্ডারসন, জেরেমি কার্বন, যে দুই মতবাদ ইংল্যান্ডে বা আমেরিকা, সারা ইউরোপ জুড়ে কিন্তু এখন সোশ্যাল ডেমোক্রেটদের ব্যাপক প্রভাব, এবং নর্ডিক যে রাষ্ট্রগুলোতে ইউরোপের ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, এখানে কিন্তু সোশ্যাল ডেমোক্রেটের মতবাদের প্রভাব ব্যাপক দেখা যায়। 1948 সালের নির্বাচনে ইংল্যান্ডে সোশ্যাল ডেমোক্রেটের যে শ্রমিক দলের অনেকাংশই যে ফেবিয়ান সোসাইটির মতাদর্শে বিশ্বাসী ছিলেন। অ্যাটর্নি স্যার, যে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিল 1948 সালে, যে নির্বাচিত হয়েছিলেন, এই শ্রমিক দলের প্রভাব দেখা যায়। তাই মার্ক্সবাদী যে ট্রেডিশনাল মার্ক্সবাদীদের ভাবনা অনেকটাই আধুনিক মার্ক্সবাদের যে বৈজ্ঞানিক ভাবনা ছেড়ে যে আধুনিক উদার মার্ক্সবাদীদের চিন্তা চর্চা করছে, এখনও কিন্তু সোশ্যাল ডেমোক্রেটের ভাবনার সঙ্গে তাদের মিলে দেখা যায়। যে ভারতবর্ষের কমিউনিস্টরা কিন্তু এখন সংসদীয় রাজনীতিতে চলে এসেছে। নেপালে কমিউনিস্টরা সশস্ত্র বিপ্লব পরিত্যাগ করে তিনি সংসদীয় রাজনীতিতে চলে এসেছে। এটা কিন্তু মার্ক্সের বিজ্ঞানভিত্তি থেকে বিচ্যুতি, এবং তারা অনেকটা সোশ্যাল ডেমোক্রেটের দিকে জয়যাত্রা। ধন্যবাদ।